আমাদের এত বড় হাঁড়িতে রান্না দেখে আপনাদের মনে হতেই পারে যে আমাদের বাসায় কোনো অনুষ্ঠান কিনা বা বড় প্রোগ্রাম কিনা, আমরা কি উপলক্ষে এতগুলো রান্না করছি, এতগুলো রান্না খাবেই বা কে? আসলে এইসব প্রশ্নের সবই উত্তর পেয়ে যাবেন আমাদের ভিডিওতে। আর এতগুলো আলু ঘাটি করবই বা কি? আলু ঘাটি তো এক বেলার উপরে খাওয়া যায় না, তাহলে এতগুলো আলু ঘাটি কে খাবে, আমরা কাকে দিব কিনা সবই আপনাদেরকে জানাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কমলা ফুলিস কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে বেলা 10টা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খিচুড়ি তুলে দিয়েছিলাম, আমরা সবাই মিলে মজা করে খিচুড়ি খাচ্ছিলাম। আর এরই ফাঁকে আমি চুলায় অনেকগুলো আলু বসিয়ে দিয়েছিলাম। প্রায় 5 কেজির মতো আমি আলু নিয়েছি। আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমার চাচি সবাই মিলে আলু ছিল। আজকের এই বড় হাঁড়িতে আলু ঘাটি করব আমরা ছাদে, তাই সব জিনিসপত্র নিয়ে, রান্নার উপকরণ সবকিছু নিয়ে আমরা ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি শীতের শেষে এত কড়া রোদ পেয়ে এবং সামনে রোজার জন্য মানুষজন প্রচুর পরিমাণে আচার, গম এগুলো নেড়ে দিয়েছে। আমি সবকিছু নিয়ে ছাদে যেয়ে একটা বিছানা পেতে সেখানে রান্নার আয়োজন করছিলাম। আজকে মাছের বদলে আমরা গরুর মাংস দিয়ে আলু ঘাটি করব, একদম মজলিসের ঘাটির মতো। আমি এখানে আস্ত পেঁয়াজ, রসুন এবং আলুগুলোকে একদম ম্যাশড করে নিয়েছি, আর সাথে মাংসগুলো আমি নিচের থেকে ধুয়ে নিয়ে এসেছি। আগে ছোটবেলায় দেখতাম যে কোনো অনুষ্ঠানে, গ্রামেই হোক আর শহরেই হোক, আলু ঘাটির প্রচলন ছিল, কিন্তু এখন মানুষ সময় বাঁচানোর জন্যই হোক আর খাটুনি কমের জন্যই হোক এখন কিন্তু আলু ঘন্টটা করে না। এখন অনুষ্ঠানগুলোতে মূলত মুগ ডালের ঘন্টটাই দেখা যায়। তাই মাঝে মাঝে শখ করে আমরা এরকম করে বড় হাঁড়িতে অনেক বেশি পরিমাণে আলু ঘন্ট করি। যদিও সেই মজলিস বাড়ির মতো স্বাদ হয় না, কিন্তু কিছুটা তো হয়। আজকে যেহেতু অফিস ছুটি আর আমার চাচিরা আমাদের বাসায় বেড়াতে এসছে, তাই প্ল্যান করে এই কাজগুলো করা, কারণ একা হাতে এতগুলো আলু ঘন্ট করা সম্ভব না। ওরা হেল্প করলে আমি এই বড় বড় রান্নাগুলো করি। অনেক সময় দেখা যায় এই বড় হাঁড়িটা কিন্তু আমার শখের হাঁড়ি। হাঁড়িতে আমি বিরিয়ানি বা কাচ্চি বা পোলাও এগুলো রান্না করে থাকি। আমি সবগুলো মশলা দিয়ে এই মাংসটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আর আজকের পুরো রান্নাটা করব আমি সরিষার তেলে। আপনি মাংসটা যত ভালোভাবে মাখাতে পারবেন, মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আমাদের এলাকাগুলোতে নতুন আলু ওঠার সাথে সাথে কিন্তু আলু ঘন্ট দিয়ে বিভিন্ন ধরনের পিকনিক করা হয়। হয়তো সমাজে একবার বছরে খাওয়া হয়, সেই খাওয়াতেও কিন্তু আলু ঘন্ট করা হয়। গ্রামের সেই সব মজলিসে কিন্তু আপনি মাংস দিয়ে ঘন্ট করা হলেও এক টুকরো মাংস প্লেটে পাবেন না। তারপরে যে স্বাদ, এই স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না। সামনে যেহেতু রোজা পড়ে যাচ্ছে, আমরা কিন্তু আর ইচ্ছা করলেও আলু ঘন্টটা খেতে পারবো না। আর রোজার পরপরই দেখা যাবে যে 2-3 মাস হয়ে গেলে আলুর এই টেস্টটা আর থাকে না, মিষ্টি হয়ে যায় বা স্বাদটা অন্যরকম হয়ে যায়। তাই আজকে এত আয়োজন করে রান্না শুরু করলাম। আর রান্না করতে যেয়ে আমার একটা গল্প মনে পড়ে গেল ছোটবেলার। আমি দাদুর সাথে একটা বাড়িতে ইফতারের দাওয়াতে গিয়েছিলাম। তখনকার কিন্তু ইফতারগুলোতেও এই আলু ঘন্ট ভাতই দেওয়া হতো। সেই বাড়িটা ছিল আমাদের এক আত্মীয়ের, সেখানেও হচ্ছে আলু ঘন্ট ভাত দেওয়া হয় এবং সেই ভাতগুলো দেওয়া হচ্ছিল কলা পাতায়। কলা পাতায় খাবার যখন দেখি তখন আমার মনে মনে একটু রাগই হচ্ছিল যে কেন কলা পাতায় খাবার দিবে, ডেকে এনে অপমান করছে, প্লেট দেয় না। তখন তো ছোট মানুষ, এত কিছু বুঝি নাই। ওই বয়সে তখন কলা পাতায় ভাতও খেতে পারছিলাম না, আমার দাদু আমাকে খাইয়ে দিয়েছিল। সেই স্মৃতিগুলো মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে, কারণ আমি আমার দাদুকে অনেক বেশি মিস করি। আজকে আমার দাদু বেঁচে থাকলে আমাদের 4 ভাই বোনের এতদূর আসা দেখে খুব খুশি হতেন। আমি মন থেকে অনেকবার চাই যদি একবার দেখা হতো আমার দাদুর সাথে। একটা সময় যখন ছিল আমাদের কিছুই ছিল না, আমার দাদু সেই সময় আমাদেরকে আগলে রেখেছিলেন, কিন্তু এখন আমাদের সব হয়েছে, কিন্তু তিনি যে দেখে যেতে পারেন নাই। যাই হোক, দাদুর কথা মনে পড়লে মনটা ভারী হয়ে যায়। দাদুর সাথে কলা পাতায় আলু ঘাটি খাওয়ার কথা মনে পড়ে এত কিছু মনে পড়ে গেল। আসলে এই মানুষটার জন্য আমরা এখনো মন থেকে দোয়া করি 4 ভাই বোনই। আল্লাহ জানি ওনাকে বেহেশতে নসিব করুন, কারণ আমাদের বাবার মতো করে ছোটবেলা থেকে আগলে রেখেছিলেন। যাই হোক, এখন বুঝি সেই দিনের কলা পাতার আলু ঘাটি খাওয়ার কত মজা। এখনো চাই কলা পাতাতে ভাত খেতে, কিন্তু এখন তো আর আশেপাশে পাওয়া যায় না, সেরকম সুযোগও হয় না। একে তো আজকে শুক্রবার দিন, তারপরে রান্না করতে করতে প্রায় 4টা বেজে গিয়েছিল। আমি তো ভয় পাচ্ছিলাম যে আজকে সবার কাছ থেকে বকা খাবো, এতক্ষণ হচ্ছে রান্না হয় নাই। এর মধ্যে গুলটু সোনার খিদে পেয়ে গেছে, ও এসে বলছে আপু এখনো কত দূর রান্না বাকি, আমার তো অনেক ক্ষুধা পেয়ে গেছে। মাটির চুলোয় রান্না করতে যে চুলার ধোয়া আর কালিতে একদম আমি কালো ভূত হয়ে গিয়েছি, একদম পাতিলের মতো করে। কারণ খড়ির চুলাতে অনেক বেশি ছাই চারপাশে উঠছিল, আর এগুলো একদম গা হাত পা মুখ কালো হয়ে যাচ্ছিল।
আর আজকে ছাদে এত পরিমাণ রোদ গরম ছিল, মনে হচ্ছে যে একদম ঠাঠা রোদের মধ্যে গরমের মধ্যে রান্না করছি। এর মধ্যে রান্না শেষ হতে হতে আমি নিচে চলে যাই এবং গোসল করে পরের মশলাটা বানিয়ে নিয়ে আসি। আমরা আসলে আলুঘাটি হওয়ার পরে এখানে আলাদা করে মরিচ ভেজে এবং জিরে ভেজে দুটাই একদম মিক্স করে গুঁড়া করে নিয়ে এর মধ্যে ছেড়ে দিই। ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরে গুঁড়া ছাড়া আলু ঘন্টর স্বাদটা যেন অপূর্ণ থেকে যায়। আর এইটা দেওয়ার পরে দেখবেন আলু ঘন্টের চেহারাটাই পাল্টে যাবে। আমাদের রান্না শেষ হওয়ার সাথে সাথে আমরা সাসপিনটা নিচে নিয়ে এসে এরকম বাটিগুলো ভরে ভরে রাখছি। আমরা ফ্রিজে প্রায় 2-3টা বাটি রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, আর আশেপাশে যারা পরিচিত ছিল তাদেরকেও পাঠিয়েছি, আর সাথে চাচিরাও বাসায় নিয়ে গেছে। এভাবে খেতে খেতে প্রায় 5টা বেজে গিয়েছিল। যাই হোক, বছরের মতো আলু ঘন্টের বিদায়।